জনাব রায়হান, আপনার কাছ থেকে আমি মন্তব্যটি জানতে চাচ্ছি আরপিও নিয়ে আজকে যে সিদ্ধান্তগুলো হলো সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপা, শুভেচ্ছা আমার সহালোচককে। আমি আসলে প্রথমে জুটের প্রতীক নিয়ে শুরু করি। জুটের প্রতীক নিয়ে আসলে এটা আসলে ব্যক্তিগত ব্যাপারটা অনেক সময় ডিপেন্ড করে। আপনার মনে আছে কিনা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেনন যখন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, তখন হায়দার আকবর খান রনো নিজের ব্যক্তিত্বের পরিচয় দিয়ে বলেছিলেন যে না, আমরা আমাদের জোটে থাকলেও আমরা ওয়ার্কার্স পার্টির প্রতীক নিয়ে নির্বাচন করব, এবং উনি পদত্যাগ করেছিলেন শুধুমাত্র এই কারণে। সো এটা আপনার এটার পক্ষে বিপক্ষে যুক্তি আছে। এখন আরপিওতে এভাবে দেওয়া হয়েছে এবং সরকার সেটা অ্যাকসেপ্ট করেছে যে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও তাদের নিজস্ব প্রতীকে করতে হবে, এবং অনেক দল তো চাই যে নিজের আইডেন্টিটিটা বজায় থাকুক, নিজের আইডেন্টিটি বজায় থাকুক। সেই ক্ষেত্রে আমার কাছে এটা অনেক বেশি মনে হয় নাই। না ভোটটা 2008 সালে যখন জেনারেলাইজ ছিল, তারপর আওয়ামী লীগ ফেসিস্ট সরকার এসে যখন এটাকে আপনার 2014 সালে থেকেই করে দিল, না ভোটটা ব্যাপক ভিত্তি থাকলেও আসলে ভালো হতো। কারণ মানুষের তো দেখা গেছে 2 জন বা 3 জন প্রার্থী থাকে, তখন একজনের প্রতি দুইজনকেই তার নাও পছন্দ হতে পারে, তখন সে না ভোটে তার এটা দিতে পারে। এবং 2008 সালে ব্যাপক ভিত্তিক কিন্তু না ভোট পড়েছিল। এখন যে নিয়ম করা হয়েছে, না ভোট যেই কনস্টিটিউয়েন্সিতে একজন প্রার্থী থাকবে সেখানে শুধু না ভোটটা থাকবে, আর অন্যান্য কনস্টিটিউয়েন্সি থাকবে না। এভাবে করা হয়েছে, তাও তো এটা ইন্ট্রোডিউস করা হলো কোনো মতো আর কি। আর জামানতের যে বিষয়টা আছে, আসলে এটা কি বলবো, আসলে বাংলাদেশের নির্বাচনে যে পরিমাণ টাকার খরচ হয়, সেখানে 20,000 থেকে 50,000 টাকা জামানত করা, এটা খুব বেশি কিছু না। অনেকে দেখা যায় যে কিছু নির্বাচনে দাঁড়ানোর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যে এলাকার বা ওই নির্বাচনী এলাকার একটা নির্দিষ্ট পরিমাণ মানুষের সিগনেচার লাগে, এনআইডি যাদের আছে তাদের সিগনেচার লাগে। তো সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে আসলে অ্যামাউন্টটা কম থাকলে যে কোনো ধরনের মানুষই আসলে যে আমার মন চাইলো আমি দাঁড়িয়ে গেলাম, সেই ক্ষেত্রে একটা কেওয়াজের তৈরি হয়। আসলে তার ওই ধরনের ইনফ্লুয়েন্স নাই, বা মন চাইলেও দাঁড়িয়ে গেলাম। সেই ক্ষেত্রে জামানতের ফিটা ভাইয়া যেটা বলছেন যে 20,000 থেকে 50,000 টাকা করা হলো, এটা যৌক্তিক না। এটা তো আসলে ইনফ্লেশনের সাথে সাথে জিনিসটা তো একটু ইমপ্রুভ হবেই, এটাই তো স্বাভাবিক। এছাড়াও দেখেন, এইবার কিন্তু আরপিওতে অনেকগুলো জিনিস নতুন করে ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হয়েছে। যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু আপনার 8 দিন রাখার জন্য বলা হয়েছে, যেটা আগে 5 দিন ছিল। নির্বাচন আগে 3 দিন, নির্বাচনের দিন 1 দিন, এবং নির্বাচনের পরে 4 দিন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞাটা, সেটা আমি অবশ্য সঠিক জানি না, লেটেস্ট আপডেটটা, যে আপনার সেনা, নৌ এবং বিমান বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করার বলা হয়েছিল। এটাও সিদ্ধান্ত এটা যদি সিদ্ধান্ত হয়েছে, এটা খুব ভালো উদ্যোগ। কারণ আমাদের এখন পুলিশের যে আপনার অবস্থা, ওদের যে মরাল অবস্থা, তাতে আসলে এই নির্বাচন আপনার ফেয়ার কন্ডাক্ট করার জন্য অবশ্যই আপনার এই ফোর্সগুলার খুব অ্যাগ্রেসিভ এবং খুব মাঠে থেকে তাদের সক্রিয় অংশগ্রহণ খুব জরুরি। না হলে আপনার নির্বাচনের দিন একটা কেওয়াস এবং কনফিউশন মানুষের মধ্যে কিন্তু থাকবে। মানুষের নিরাপত্তা বলেন, মানুষের অন্যান্য ভোটাধিকার আপনার সঠিকভাবে প্রয়োগ করার কথা বলেন, এই জিনিসগুলো তারা খুব সুন্দরভাবে এক্সারসাইজ করতে পারবে না যদি না আপনার এই ফোর্সগুলো, আমি যে ফোর্সগুলোর কথা বললাম, সেনা, নৌ এবং বিমান বাহিনী, সবসময় কিন্তু নির্বাচনী দলগুলো, আপনি যখন ফেসিস্ট আওয়ামী লীগ অন্য সময় যখন নির্বাচন করেছে, বা বিএনপি তো 2014 সাল থেকেই বলতেছে এদেরকে আইন শৃঙ্খলা সংক্রান্ত আওতায় আনার জন্য। কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওতায় আসলে এদের পাওয়ারটা এক্সারসাইজ করার সুবিধা হয়। নির্বাচনের যে একটা নির্দিষ্ট সময় সীমানা দেওয়া থাকে, যে 100 গজ বা 200 গজের মধ্যে ওরা ওদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারগুলো অ্যাপ্লাই করতে পারবে, তখন তারা সঠিকভাবে সেটা পাওয়ার অ্যাপ্লাই করতে পারে। এবং মানুষের কিন্তু একটা আস্থা বাড়ে যে না, ঠিক আছে, আমি তো আমার ভোট দিয়ে আমি ঠিকভাবে আমার বাসায় পৌঁছতে পারবো। এটা গ্রামেগঞ্জ ইউনিয়নে এই জিনিসটা আইনার মতামতটি জানতে চাচ্ছি। না, ঠিকই আছে, অভিযুক্ত তো আসলে দণ্ডপ্রাপ্ত নয়। সেটা তো আপনি দেখেন, এটা এখন কোন ডিভিশন পর্যন্ত যাবে। 2018 সালে নির্বাচনে আপনি দেখবেন যে খালেদা জিয়াকে যখন অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত তো যায় নাই, তখন পর্যন্ত কিন্তু ওনাকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। তা এখন এইটার কথা ঠিক আছে যে অভিযুক্ত মাত্রই দণ্ডপ্রাপ্ত না, কিন্তু এখন বাংলাদেশের 5ই আগস্টের পরে যে সিনারিও, সেখানে কি আসলে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে কেউ অ্যাকসেপ্ট করতে পারবে কোনো এলাকায়? এটা তো আসলে অসম্ভব ব্যাপার। সে দণ্ডপ্রাপ্ত হোক বা না হোক, তাকে দেখা মাত্রই তো মানুষের মধ্যে এক ধরনের একটা অ্যারোগেন্স চলে আসবে স্বাভাবিকভাবেই। কারণ যখন দেখবে যে না, তো মনে পড়বে যে না, আমার ভাইকে সে এই লোকটার দল বা এই লোকের মাধ্যমে কোনোভাবে না কোনোভাবে আমার ভাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার বোন ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার পুরো দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রিয়া গ্রুপ ক্ষতিগ্রস্ত হয়েছে, আহাদ মারা, ছোট ছোট শিশু মারা গেছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই এই জন্য বেসিকলি পলাতক আসামি বলতে আসলে ওদেরকেই বোঝানো হয়েছে মূলত, আমি যেটা বুঝতেছি আর কি।
আর স্বাভাবিকভাবেই আইনি বিষয়টা যেহেতু আসবে, সবকিছু আইনি পরিকাঠামোর মাধ্যমেই চলবে নির্বাচনটা, এই জন্য এই দণ্ডপ্রাপ্ত বিষয়টা আনা হয়েছে। কিন্তু ন্যাচারালি আপনি দেখবেন যে আপনার এই আওয়ামী লীগের কাউকেই এখানে আসলে ওইরকমভাবে জনগণও অ্যাকসেপ্ট করবে না, জনগণও অ্যাকসেপ্ট করবে না। এবং কয়েকদিন আগেও নির্বাচন কমিশনও বলেছে যে আওয়ামী লীগের আসলে ওইরকমভাবে নির্বাচন এইবার অংশগ্রহণ করার সুযোগও নেই, যেহেতু তাদের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ আছে। 24-এর গণঅভ্যুত্থানের পরে এটাই আসলে আলোচনার বিষয়। জনাব রায়হানা, একই বিষয়ে আমি আনতে চাচ্ছি, এনসিপির যে প্রধান নাহিদ ইসলাম উনি কিন্তু এই অভিযোগটি করেছেন, এবং আমরা যখন দেখেছি যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানটি ঘটলো, যদিও তার আগে কিছু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু নাহিদ ইসলাম কিন্তু বলেছে যে জামাত তো এই পর্যন্ত বলেছেন, এবং জনাব তাহের উনিও যাবেন না বলেছিলেন যে জুলাই সনদে তাদের কিছু নোট অফ ডিসেন্ট বা তাদের যে মতানৈক্যের যে জায়গা থেকে, কিন্তু তারা তো আমরা দেখেছি যে তারা স্বাক্ষর করেছেন। এই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন? আর এনসিপি যে এখন পাল্টাপাল্টি অনেকগুলো কথা বলছে, এবং এনসিপির যে রাজনৈতিক গতিবিধি এরকমও তো আলোচনা এসেছে, এবং সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের বিভিন্ন আলোচনা আসছে যে এনসিপি আসলে এক ধরনের উপদেষ্টাদের বিরুদ্ধেও কথা বলছে, আবার নির্বাচনের পথে হাঁটার জন্য তারা জামাত বা বিএনপির সাথে থেকে বা কোনো একটা জায়গায় তাদের অবস্থান তৈরি করার চেষ্টা করছে। কি মনে করেন? হ্যাঁ, নিশ্চিতভাবেই, কারণ এনসিপি গত 17 অক্টোবর যেই জুলাই সনদ স্বাক্ষর হলো, সেখানে না গিয়ে আসলে একটা খুবই মানে ওরা উপস্থিতও কিন্তু ছিল না, ওরা কিন্তু উপস্থিত থেকেও স্বাক্ষর না করতে পারতো, কিন্তু ওরা উপস্থিত থাকেনি। তার আগে একটা ইনসিডেন্ট হয়েছে, সুতরাং এটা কোনোভাবেই প্রজ্ঞার পরিচয় দেয়নি। এটা আসলে আমি মনে করি তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব। ইভেন তারা পলিটিক্যালি আসলে এতটা এডুকেটেডও না, কারণ তারা একটা নবীন দল, তাদের এই জিনিসটা। এবং এটা আমার মনে হয় তারা জামাতের কিছুটা ট্র্যাপে পড়েছে, কারণ তারা মনে করেছে যে জামায়াত ইসলামীও আপনার স্বাক্ষর করবে না। জামায়াত ইসলামী ইন্ডিকেশনটা, আপনার কথা বলে ভাইয়াও বললো, জামায়াতের ইন্ডিকেশনটা কিন্তু ওরকম ছিল, কিন্তু ওরা তো আসলে ওই টাইপের পার্টি আর কি। ওরা আপনার এই যে সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, ওই ধরনের আর কি। আপনি দেখবেন যে আগেও যে নির্বাচন হয়েছে, আপনার তত্ত্বাবধায়কের আন্দোলন হয়েছে, ওরা কিন্তু ওই যে আপনার আওয়ামী লীগের সাথে একসাথে করে আপনার তত্ত্বাবধায়কের আন্দোলন করেছে। সুতরাং এখন যে ওরা রাজনৈতিক যে স্ট্যান্ডবাজি করতেছে আপনার, সেটা হচ্ছে পিআর নিয়ে। আসলে আপনি দেখেন 84টা বিষয়ে ঐকমত্য হলো এর আগের বার, এইবারের মিটিংগুলোর আগে 84 সবাই বের হয়ে আসলো সুন্দর করে, এবং ওইখানে একটা সময়সীমাও বেঁধে দিল ঐকমত্য কমিশন। প্রথমবার, আমি এইবারের কথা বলতেছি না, এবার তো 9 মাসের একটা ওরা রূপরেখা দিবে মনে হয়, যে 2 বছরের মধ্যে এই সংবিধান সংস্কার হবে। তো তারপর ওরা সব কাজে চলে আসলো। নিম্নকক্ষ পিআর এর ব্যাপারে কোনো আলাপও হয় নাই, ভাইয়া হয়তো অনেকগুলো মিটিংয়ে থাকতেও পারেন। তো নিম্নকক্ষ পিআর এর ব্যাপারে ওইরকম ভাবে ঐকমত্য কমিশনের দিক থেকে আলাপ হয় না। উচ্চকক্ষে পিআর এর বিষয়ে একটা কনসার্ন সবার ছিল কম বেশি, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা ব্যাখ্যাও করেছে। কিন্তু দেখেন জামায়াতে ইসলামী ওখানে কিন্তু ওইটাকে নিয়ে বলে নাই, এসেই কিন্তু আবার এই পিআর এর দাবিতে অপরাপর কিছু ইসলামিক দল নিয়ে কিন্তু এই কেওয়াসটা সৃষ্টি করার চেষ্টা করতেছে। বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে একটা জাতীয় নির্বাচন, এবং সঠিক জাতীয় নির্বাচন। আপনি দেখেন আইএমএফ তার কিস্তি কিন্তু বন্ধ করে দিয়েছে, বলছে যে আমরা কিন্তু নেক্সট কিস্তি দিব না নির্বাচিত সরকার ছাড়া। আপনি 61% এফডিআই কমে গেছে আমাদের, বণিক বার্তাতে খবর এসেছে যে আপনার 61% এফডিআই আমাদের কমে গেছে এই প্রান্ত থেকে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। মানে আপনি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যদি গত অর্থবছর থেকে এই অর্থবছর 61% ফল করে, তাহলে আপনি ব্যবসা বাণিজ্যের অবস্থা কি আছে বুঝতেই পারেন। কয়েকদিন আগে জাতীয় একটা দৈনিকে আপনার আমাদের আমাদের যে আপনার যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান, উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন, এবং স্পেসিফিক্যালি উনি বললেন যে আমরা সৌদি আরবে একটা চুক্তির জন্য গিয়েছিলাম। ওনারা সৌদি আরবের যারা এলএনজি টাইপের একটা চুক্তির জন্য গিয়েছিলেন, তখন ওরা স্পষ্টতই বলেছে যে আপনারা ধরুন ইলেকটেড গভর্নমেন্ট না, আমরা ইলেকটেড গভর্নমেন্ট স্যার এই চুক্তি করবো না। তাহলে আপনি বুঝতে পারেন নির্বাচনটা কিন্তু খুবই জরুরি, এবং খুব দ্রুতই যে সীমারেখা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছে যে কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। সেটার মধ্যে আপনারা মনে করেন এখন যারা এই যে আন্দোলন, আপনি যে 23 অক্টোবর যে আন্দোলনের কথা বললেন, এই যে মাঠটাকে এক ধরনের মানে কেওয়াস সৃষ্টি করা, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা পায় তারা, এখন তো আসলে সবাই তাদের নির্বাচনী ইশতেহারের দিকে মনোযোগ দিবে। নির্বাচনে আছে 3 থেকে 3.5 মাস। আপনি দেখেন সংবিধান নিয়ে যতটা কথায় গত 1 বছর হয়েছে, দেশে স্বাস্থ্য খাত নিয়ে কোনো কথা হয়েছে, দেশে কৃষি খাত নিয়ে কোনো কথা হয়েছে, দেশে শিল্প খাত নিয়ে কোনো কথা হয়েছে। ব্যবসায়ীরা কানতে কানতে আপনার বারবার এর কাছে যায়, ওর কাছে যায়, এলডিসি থেকে গ্রাজুয়েশন তো এই মুহূর্তে প্রয়োজন নাই, ইত্যাদি ইত্যাদি। কারণ
ওষুধের দাম বেড়ে যাবে ইত্যাদি, এইদিকে কারো কোনো কর্ণপাত আছে? নির্বাচনের দিকে যে আগাতে হবে এবং সবাই নির্বাচন চাচ্ছে, আমার মনে হয় এতে সন্দেহ নাই, কারণ রাজনীতির গতিবিধি তো বলছে যে নির্বাচনের পথেই যে বড় রাজনৈতিক দল যারা সামনে সবাই তো রাজনীতির কথাই বলছেন, নির্বাচনের কথাই বলছেন। হ্যাঁ, নির্বাচনের কথা বলছেন, নির্বাচন নিয়ে তো কারো কোনো দ্বন্দ্ব নেই। তাহলে পিছিয়ে যেতে চাচ্ছে বা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার স্বার্থ কার আছে? এখানে তো বিএনপি তো শুরুর পর থেকেই নির্বাচন একটা সীমারেখা দেওয়ার জন্য আগে থেকে আন্দোলন করছে, আর এনসিপি এবং জামায়াত আগে থেকেই কিন্তু প্রথম থেকেই নির্বাচনটাকে ডিলে করার জন্য আপনার বিভিন্ন প্রক্রিয়ার ওরা কথা বলছিল, ঠিক আছে? সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাদেরই একটা ইন্টেনশন ছিল। এখন মনে করেন জনগণ তো নির্বাচনমুখী, জনগণ পুরোপুরি কিন্তু নির্বাচনমুখী হয়ে গেছে। আপনি দেখবেন যে বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন বিএনপির প্রার্থীরাও যারা নির্বাচন করতে চায় তারা কিন্তু আপনার নির্বাচনে এবং জনপরিসরেও নির্বাচনের আলাপটা কিন্তু অনেক বৃহৎভাবে আলোচিত হচ্ছে এখন, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। এটা দেশের এবং সার্বিক আর্থসামাজিক উন্নয়ন বলেন, এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন, এবং দেশের স্থিতিশীলতা, সর্বোচ্চ স্থিতিশীলতা বলেন। এই যে কিছুদিন আগেও দেখেন শিক্ষকদের আন্দোলন করতে হলো, একটা ব্যাপক ভিত্তিক আন্দোলন তো হয়, কিন্তু রাস্তাঘাটে মানুষের তো সমস্যা হয় ইত্যাদি। নির্বাচিত সরকার হলে সেটার একটা প্রসেস, ডিউ প্রসেস থাকে। আমাদের একটা প্রকৌশলী জনাব রায়হান, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে রাজনীতির মাঠে দলগুলোর যে ভিন্ন মত রয়েছে, অবশ্যই ভিন্ন মত থাকতে পারে। জুলাই সনদে সই না করে এনসিপি আসলে তার রাজনৈতিক মুভমেন্ট আপনি কিভাবে দেখছেন? আর তারা কি ঝুঁকি নিচ্ছে নাকি নতুন কোনো সম্ভাবনার কথা বলছে? না, একদমই তো নতুন সম্ভাবনা না। জুলাই সনদে আসলে ফ্যাসিস্ট বিরোধী যেই রাজনৈতিক দলগুলো ঐকমত্য কমিশনে ছিল, দীর্ঘদিন কিন্তু আলোচনা করছে। সেই 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, গত কয়েকদিন আগ পর্যন্ত চলার পরে এটা উচিত ছিল তাদের, অবশ্যই উচিত ছিল। তারা কোনোভাবেই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দেয় না। নতুন রাজনীতি তাদের তো আমি কোনো নতুন রাজনীতি কিছুই দেখতে পাচ্ছি না। তারা তো আসলে দেখেন একটা 24 দফা দিল, 24 দফার পরে তারা কিন্তু নতুন একটা রাজনৈতিক দল হিসেবে তাদের ফ্রেশ ব্রেইন থেকে যে ধরনের আউটপুট আসার কথা, রাজনৈতিক আউটপুট, সেই ধরনের রাজনৈতিক আউটপুট বা প্রজ্ঞা আমরা কিন্তু দেখতে পেলাম না। বরঞ্চ তারা কিন্তু অন্যের উপর সোয়ার হওয়ার এখন চেষ্টা করতেছে। আপনি দেখেন এতদিন ধরে তারা কিন্তু বিএনপিকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে, কিন্তু এখন দেখবেন বিভিন্নভাবেই তারা বলতেছে যে না, বিএনপি তো আমরা অনেকভাবে বিএনপিকে গালিগালাজ করেছি, ইত্যাদি করেছি, কিন্তু বিএনপি কিন্তু আমাদেরকে ওইভাবে ওই ভাষায় কথা বলেনি, যেভাবে জামাতের মিয়া গোলাম পরোয়ার কয়েকদিন আগে বললো যে বাবা তোমরা আগে রাজনীতি শিখে নাও, বাবার উপরে চলে যেও না আগে হ্যাঁ। তো এইভাবে আমি যেটা মনে করি এটা একদমই ওরা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিচ্ছে না, তরুণ রাজনৈতিক দল হিসেবে। কিন্তু জুলাই সনদের স্বাক্ষরের পর তো এটিও আলোচনা এসেছে যে বিএনপি এনসিপির সাথে কোনো না কোনো ভাবে সমঝোতায় আসতে চাচ্ছে না। এটা কিন্তু জুলাই সনদের আগে না। সালাউদ্দিন আহমেদের কথা যদি আপনি স্মরণ করেন, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছে আমরা জামায়াতের সাথে কোনো জোট করব না, যদি এনসিপি আমাদের সাথে জোট করতে চায় মোস্ট ওয়েলকাম। এটা কিন্তু ডে ওয়ান থেকে ওরা বলে আসছে। যেহেতু এই বড় আন্দোলনের মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা বড় স্টেক ছিল এখানে, অপরাপর রাজনৈতিক দল সহ তারা যেহেতু অনেক বড় ঝুঁকি নিয়েছে, অনেক ধরনের স্টেক ছিল, সেই প্রেক্ষিতে বিএনপি সবসময় কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়েছে এবং ঐকমত্য কমিশনের মিটিংয়েও তাদেরকে গুরুত্ব দিয়েছে, যার ফলে বিএনপি তাদের অনেক দিনের সংগ্রামের আপনার যে 2023 সালের 13 এপ্রিল যে 31 দফা দিয়েছিল, সেই 31 দফা থেকে অনেক বিষয় সরে এসে এনসিপি, জামায়াত ইসলাম এবং অপরাপর যে রাজনৈতিক দল আছে তাদের ধারণাকে অ্যাকোমোডেট করেছে। প্রধানমন্ত্রীর বয়সকে আপনার প্রধানমন্ত্রী সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন, হ্যাঁ, এবং 70 অনুচ্ছেদে যেই আপনার যেই সংশোধনীটা আস্থা ভোট এবং অনেকগুলো ইস্যুতেই তাদের আপত্তি ছিল এবং তারা জুলাই সনদে কেন যায়নি জনাব নাহিন এটা খুব স্পষ্ট করেই বলেছেন এবং কয়েক দফায় সংবাদ সম্মেলন করেও বলেছেন। লাইভ এসে আওয়ামী লীগের যোগ দেওয়ার কথা যে জানিয়েছেন বিএনপি নেতা ফয়জুল করিম, আমি এই প্রসঙ্গটি দিয়ে শেষ করতে চাচ্ছি, আমার হাতে খুব কম সময় রয়েছে। এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন জনাব রায়হান? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আসলে, মানে এটা মানে আসলে নিজেকে একটু মানে হাইলাইট করার জন্য এইগুলো কাজ করা হয়। উনি যোগ দিলেই কিন্তু উনি কিন্তু আমরা জানি যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তার সরকারের সময়কার যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার ছেলে বিএনপি নেতা, তাহলে এটা কি আসলে কাঙ্ক্ষিত? বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, ঠিক আছে? ওই যে কিছু না ভাইয়া বলতেছিলেন আর কি, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। হ্যাঁ, বিএনপি ওই নীতিতেই কিন্তু বিশ্বাসী। কেউ যদি ব্যক্তিগতভাবে ওইটা চিন্তা ভাবনা করে থাকে, উনি স্বাস্থ্যমন্ত্রীর ছেলে ছিলেন বা ওইরকমভাবে অ্যাক্টিভ পলিটিক্সও করেন নাই কোনো সময়, এখন হয়তো করলো তাই আপনি এই জিনিসটা বললেন আর কি, এটা কোনো একটা ইম্প্যাক্ট ফেলে না আসলে বেসিকলি। এটা যদি মানে বড় আকারে হতো তাহলে আপনি এটা দেখতে পারতেন। বরঞ্চ আপনি আপনি দেখবেন গতকালকে 50 জন কিন্তু হিন্দু ধর্মাবলম্বীর নেতৃস্থানীয় লোকজন কিন্তু বিএনপিতে যোগ দিয়েছে গুলশান অফিসে মহাসচিবের কাছে
ফুলের তোড়া দিয়ে। মানে এটা কিন্তু সিগনিফিকেন্ট আপনার বিষয়। কারণ হচ্ছে যে একসময় মনে করা হতো যে আমাদের সনাতন ধর্মাবলম্বীর বা অন্য হিন্দু ধর্মাবলম্বীর ভাই বোনদের ভোট ব্যাংকটাই হচ্ছে আওয়ামী লীগের। আসলে এখানে তাদেরকেও একটা মিসগাইড করা হতো। আপনি আগের দিনের যে আপনার দেখবেন যে আইজিপি ছিলেন বেনজির আহমেদ, সে দেখবেন গোপালগঞ্জের মানে একরের পর একর জায়গা, আমার খুলনা যাওয়া হয়, একরের পর একর জায়গা আপনার ব্যক্তিগতভাবে আমি মনে করি হিন্দুদের জায়গা দখল করেছে। যোগদানের কথাটা বললেন, এটা বিএনপির উচিত হয়নি। কারণ যার নেতৃত্বে উনি আমার এলাকার লোক, উনি বাংলাদেশের এমন কোন দল নাই যে দল করে নাই। না ঠিক আছে, উনি হয়তো করেন নাই, কিন্তু অন্য হিন্দু ধর্মাবলম্বীরা তো উনি যে নেতৃত্ব দিয়েছেন, উনি কোন দল বাকি আমরা একদম শেষ আর করতে বিএনপিতে তো রয়েছে। অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী আছেন, নিমাই দা আছেন, অনেক নিশ্চয়ই হিন্দু আমরা ধর্মের বড় বড় রাজনীতি আসলে নেতা আছেন। পরবর্তীতে কোথায় যে এবং নির্বাচনমুখী হবে সব রাজনৈতিক দল, এটাই নিশ্চয়ই আমরা কামনা পর্যন্ত করছি। অন্য ধর্মাবলম্বী লোক ঈশ্বরচন্দ্র রায় আছেন। আমরা প্রকৌশলী খালেদ আহমেদ রায়হান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শফিউদ্দিন শরীফ, আপনাকেও